শেখ হাসিনা কিভাবে সেই হামলা থেকে বেঁচে গেলেন সেটা দেখা যাক। শুধু শেখ হাসিনা নয়, ওই হামলাতে আসলে আওয়ামী লীগের কোনো কেন্দ্রীয় নেতাই মারা যায়নি। এমনকি হামলার পরিকল্পনা এমনভাবেই করা হয়েছিল যাতে শেখ হাসিনার শরীরে ছোট্ট একটা আঘাতও না লাগে। ওনার ভিতরের কানে ইনজুরি হয়েছে, যার জন্য উনি এখন কানে কম শুনছেন। মূলত শেখ হাসিনা সহ কেন্দ্রীয় নেতাদের যে কিছু হবে না সেটা আগেই গ্যারান্টি দেওয়া হয়েছিল। তবে ওই হামলায় শুধু একজন কেন্দ্রীয় নেত্রীকে বলির পাঠা বানানো হয়েছিল, যার নাম আইভি রহমান। আইভি রহমানকে নিয়ে হাসপাতালে যখন এইরকম অবস্থা, এই জায়গা রক্তাক্ত, সেখানে পুলিশ লাঠিচার্জ করলো। আইভি রহমান সম্পর্কে দক্ষ অভিনেত্রী শেখ হাসিনা মাঝে মধ্যে যে মায়া কান্না করে থাকেন সেটা আসলে তার মনের কান্না নয়। মতিউর রহমান রেন্টু লিখেছেন, 1981 সালে শেখ হাসিনা দেশে ফেরার পর জিল্লুর রহমান তার স্ত্রী আইভি রহমানকে নিয়ে শেখ হাসিনাকে দেখতে গিয়েছিলেন। আইভিকে দেখে তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন শেখ হাসিনা। হাসিনা আইভিকে উদ্দেশ্য করে বলেছিলেন, আমার মাকে একদিনও শান্তিতে থাকতে দেননি, এখন আবার কেন এসেছেন? এ সময় জিল্লুর রহমান চোখ টিপে আইভি রহমানকে চলে যেতে বললে আইভি রহমান সেখান থেকে সরে যান। মূল ঘটনা হলো, শেখ হাসিনার মা ফজিলাতুন্নেসা আইভি রহমানের সাথে শেখ মুজিবকে সন্দেহ করতেন, যে বিষয়টি নিয়ে মাঝে মধ্যেই পরিবারে ঝগড়াঝাটিও হতো। কিন্তু এত কিছুর পরও শেখ মুজিবের সবসময় আইভি রহমানের প্রতি ছিল একটা বিশেষ ভালোবাসার দৃষ্টি। অনেকেই বলে থাকেন, আইভি রহমানকে খুশি করতে 1969 সালে শেখ মুজিব যুব মহিলা লীগ নামে নতুন আওয়ামী লীগের শাখা প্রতিষ্ঠা করেছিলেন, যে কারণে আইভি রহমানের মতো আনাড়ি একজন রাজনীতিবিদকে প্রথম কমিটির অর্গানাইজিং সেক্রেটারি পদ দিয়ে নূরজাহান মোর্শেদদের মতো অভিজ্ঞ রাজনীতিবিদদের পাশে বসার সুযোগ করে দিয়েছিলেন, যে বিষয়টা ওই সময়ের অনেক রাজনীতিবিদদের চোখেই দৃষ্টিকটু মনে হয়েছিল। যে কারণে আইভি রহমানের মৃত্যুতে পৈশাচিক আনন্দ উপভোগ করেছিলেন শেখ হাসিনা। কত নিখুঁতভাবে ভয়ঙ্কর এই হামলার ছক সাজানো হয়েছিল সেটা পরিষ্কার করতে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ওই দিনের কয়েকটি কর্মকাণ্ড দেখলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। সন্ধ্যের তালিকায় প্রথমে মুক্তাঙ্গন থেকে সমাবেশের জায়গা পরিবর্তন। মুক্তাঙ্গনের যেই জায়গায় সমাবেশ ডাকা হয়েছিল তার দুদিকে খোলা রাস্তা, একদিকে জিপিও, অদূরে সচিবালয়ে অবস্থিত। মুক্তাঙ্গনের সমাবেশ করে গ্রেনেড হামলার জন্য সুবিধামতো ভবনে অবস্থান করা সম্ভব হতো না, যে কারণে পুলিশের কাছে মুক্তাঙ্গনের সমাবেশের অনুমতি চেয়েও সমাবেশের নির্ধারিত সময়ের 2 ঘন্টা আগে হঠাৎ করে নেতাকর্মীদেরকে জানানো হয় মুক্তাঙ্গনের নির্ধারিত সমাবেশটি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। প্রশ্ন আসতে পারে, আওয়ামী লীগ তো আগেই জানতো মুক্তাঙ্গনের আশপাশে কোনো বড় ভবন নেই, তাহলে তারা কেন আগে থেকে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চায়নি? এর কারণ, পুলিশ যদি আগে থেকে জানতো যে আওয়ামী লীগ কার্যালয়ের সামনেই সমাবেশ অনুষ্ঠিত হবে, তাহলে তারা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে পারত। কিন্তু পুলিশ যতক্ষণে দেখলো নেতাকর্মীরা সবাই মুক্তাঙ্গন খালি করে দলীয় কার্যালয়ের দিকে ছুটে যাচ্ছেন, ততক্ষণে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার সময় শেষ হয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী যেন নিরাপত্তা নিশ্চিতের সুযোগ না পায়, এটাই ছিল তৎক্ষণিক স্থান পরিবর্তনের মূল কারণ। মুক্তাঙ্গনে আওয়ামী লীগের 21 আগস্টে গ্রেনেড হামলা হয়, ওইটার যে জনসভা হওয়ার কথা ছিল, এখানে এটা সেটা হওয়ার কথা ছিল। আগস্ট থেকে এক প্লাটুন ফোর্স মোতায়েন ছিল সকাল 9টা থেকে, যাতে এখানে কোনো ধরনের সাবভার্সিভ কোনো কাজ কারবার কেউ করতে না পারে, কোনো নিরাপত্তা বিঘ্নিত ঘটাতে না পারে, এই জন্য সিকিউর করা ছিল পুরোটাই। ওনারা কাউকে না জানিয়ে, পুলিশকে না জানিয়ে চেঞ্জ করলো, তখন তো ধরেন একটা আউট আবার কিছু একটা হয়ে গেল। সেটা আসলে ওনাদের দায়িত্ব ছিল আমাদেরকে জানানো। আওয়ামী লীগের ওই দিনের জনসভায় এরকম আরো অনেক অস্বাভাবিক ঘটনা ঘটেছে, যা সচরাচর আওয়ামী লীগের সমাবেশগুলোতে দেখা যায় না। যেমন, শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে পূর্ব নির্ধারিত এরকম একটি সমাবেশ কখনোই ট্রাকের উপর দাঁড়িয়ে ভাষণ দেননি। সাধারণত তাৎক্ষণিক কোনো সভা সমাবেশের ক্ষেত্রে বা শেষ মুহূর্তে অনুমতি পাওয়া সমাবেশগুলোতে মঞ্চ হিসেবে ট্রাক ব্যবহার করা হয়, কিন্তু 4 দিন আগে অনুমতি পাওয়া সমাবেশে কেন ট্রাকের ব্যবহার করা হলো সেটাও রহস্যজনক প্রশ্নের তালিকায় রাখতে হবে। বিভ্রান্তি তৈরি করতে আওয়ামী লীগ অনেক সময় দাবি করে থাকে তাদেরকে সমাবেশের অনুমতি না দেওয়ার কারণেই নাকি শেষ মুহূর্তে ট্রাকের উপর মঞ্চ তৈরি করতে বাধ্য হয়েছিল, কিন্তু আমাদের অনুসন্ধান বলছে অন্য কথা। একটি গোয়েন্দা সংস্থা থেকে পাওয়া নথিতে দেখা যায় 2004 সালের 21 আগস্টের 4 দিন আগে 17 আগস্ট পুলিশের কাছে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম স্বাক্ষরিত একটি আবেদন করা হয়েছিল। আবেদনে জিপিওর পার্শ্বস্থ মুক্তাঙ্গনের সমাবেশের জন্য জায়গা চাওয়া হলে পুলিশের তৎকালীন ডিসি পূর্ব সে আবেদনটি মঞ্জুর করেন। শেষ মুহূর্তে সমাবেশে অনুমতি পাবার যে দাবি আওয়ামী লীগ করে থাকে, সেটাও যদি সত্যি হয়, তাহলেও আওয়ামী লীগ যে স্থানে অনুমতি চেয়েছে সেখানেই সমাবেশ করার কথা, কিন্তু শেষ মুহূর্তে এসে আওয়ামী লীগ মুক্তাঙ্গনের পরিবর্তে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ কেন করলো, সে উত্তর খুঁজে বের করতে হবে। সেদিন আওয়ামী লীগ কেন কার পরামর্শে স্থান পরিবর্তন করেছিলেন তার উত্তর খুঁজে বের করতে পারলে 21 আগস্ট হামলার অনেক রহস্য পরিষ্কার হয়ে যাবে।
সমাবেশের আরেকটি অস্বাভাবিক ঘটনা হলো শেখ হাসিনার বক্তব্যের সময় ঘেঁষাঘেঁষি করে তার আশপাশের নেতাদের দাঁড়ানোর ধরন। আওয়ামী লীগের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা শেখ হাসিনাকে এমনভাবে ঘিরে ধরেছিলেন যেন কোনো একটি হামলা থেকে বাঁচানোর জন্যই চেষ্টা করা হচ্ছিল তাকে। সূত্র জানিয়েছে, বক্তব্য শুরুর আগে শেখ হাসিনাই নাকি সবাইকে ডেকে ডেকে তার পাশে এসে বসার অনুরোধ করছিলেন। একই বিষয়ে আওয়ামী লীগের তৎকালীন প্রেসিডিয়াম সদস্য মহিউদ্দিন খান আলমগীর তার জবানবন্দিতেও উল্লেখ করেছেন। অথচ সাধারণত সভা সমাবেশগুলোতে শেখ হাসিনার সাথে কেন্দ্রীয় নেতাদের কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়াতে দেখা যায়। সাধারণত শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে বক্তব্যের শুরুতে সবসময় তার পূর্বপুরুষের ইতিহাস সহ 15ই আগস্ট এমনকি 4 জাতীয় নেতার হত্যাকাণ্ডের সব ইতিহাস তুলে ধরে স্বজন হারানোর কি ব্যথা তা বোঝানোর চেষ্টা করে থাকেন। কিন্তু 21শে আগস্ট সমাবেশে শেখ হাসিনার বক্তব্যটি ছিল স্মরণকালের সবচেয়ে সংক্ষিপ্ত একটি বক্তব্য। 18 থেকে 20 মিনিটের একটি বক্তব্য পেশ করার আগে শেখ হাসিনা যে ভাষণ দিয়েছিলেন তা ছিল খুবই অগোছালো এবং তার শারীরিক ভাষা দেখে মনে হচ্ছিল কিছু একটার জন্য তিনি অপেক্ষা করছিলেন। মজার বিষয় হলো, গ্রেনেড হামলাকারী এতটাই হাসিনার প্রতি অনুগত যে গ্রেনেড ছুড়ে মারার আগে শেখ হাসিনার পুরো বক্তব্য শেষ করার সুযোগ দিয়েছিলেন। অথচ সাধারণত এই ধরনের হামলাগুলো বক্তব্যের মাঝামাঝি ঘটে থাকে। শেখ হাসিনার বক্তব্যের পর যে হামলা চালানো হলো তার আঘাতে প্রাণ গেল 24 জনের। অথচ কি অবাক, একজন কেন্দ্রীয় নেতাও মারা যায়নি এত বড় হামলার ঘটনায়। প্রশিক্ষণপ্রাপ্ত হামলাকারী প্রায় ডজনখানি গ্রেনেড ছুঁড়ে মারলেও একটি গ্রেনেডও তার ট্রাকের উপরে ছুটতে পারেননি। পুলিশের তদন্তে মোট 11টি বিস্ফোরণের চিত্র দেখানো হয়েছে। আমাদের হাতে আসা পুলিশের আঁকা সেই ম্যাপে দেখা যায় সমাবেশে ব্যবহৃত ঢাকা মেট্রো ট 11-30-98 নম্বরের ট্রাকটির আশেপাশে মোট 11টি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। পুলিশের ওই প্রতিবেদনের প্রতিটি জায়গায় যতবার গ্রেনেড শব্দটি লেখা হয়েছে ততবার গ্রেনেডের পাশে বোমা শব্দটি ব্যবহার করা হয়েছে। গ্রেনেড শব্দটি লিখতে গিয়ে কেন বারবার তদন্ত সংস্থাগুলো বোমা শব্দটি ব্যবহার করেছেন সেটা একটু দেখা যাক। 21 আগস্টকে গ্রেনেড হামলা বলা হলেও এটা শুধুই গ্রেনেড হামলা কিনা সেটা নিয়ে প্রশ্ন রয়েছে গোয়েন্দাদের। হতে পারে এটা ছিল শক্তিশালী গ্রেনেড হামলা, আবার হতে পারে বোমা এবং গ্রেনেড দু ধরনের বিস্ফোরক ব্যবহৃত হয়েছিল। তবে সবচেয়ে বেশি যেটা হতে পারে সেটা হলো 11টি বিস্ফোরকের মধ্যে 4টি ছিল শব্দ বোমা আর বাকি 7টি ছিল গ্রেনেড অথবা শক্তিশালী বোমার বিস্ফোরণ। আরও একটি বিষয় হতে পারে, মঞ্চের কাছাকাছি অবিস্ফোরিত যে 2টি গ্রেনেড পড়েছিল অকেজো সেই গ্রেনেড দুটি হয়তো ইচ্ছাকৃতভাবেই ফেলে রাখা হয়েছিল, যাতে ঠিক ট্রাকের পাশের 2টি গ্রেনেড অবিস্ফোরিত থাকার কারণে সবাইকে এটা বোঝানো যায় যে শেখ হাসিনাকে হত্যা করতে চালানো হয়েছিল এই হামলা। কিন্তু এই গ্রেনেড দুটি বিস্ফোরণ না হবার কারণে বেঁচে গিয়েছেন শেখ হাসিনা। অথচ এত গুরুত্বপূর্ণ অপারেশনে 13টি গ্রেনেডের মধ্যে 2টি গ্রেনেড অকেজো থাকার কথা নয়।